হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি নাইম ভৌতিক মাস্টারপিস এক মুভি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম, যার IMDb রেটিং 8.2 আউট অফ 10। বলছিলাম ভৌতিক মুভি আমরা অনেক দেখেছি, কিন্তু আজকে এমন এক মুভি এক্সপ্লেন করব যা দেখার সময় আমি কয়েকবার ভয় পেয়েছি, এবং তুমি যে গল্পের মধ্যে হারিয়ে যাবে তাও আমি আগে থেকেই তোমাকে বলে রাখলাম, তাই বি কেয়ারফুল। তবে এই মুভিটি দেখার সময় কিছু প্রশ্ন তোমার মনেও জমবে, আমারও জমেছিল, আর সেই প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে তুমিও জানতে পারবে এই এক্সপ্লেনটি দেখার পর। এই মুভিটিতে কিছু ফ্যাক্ট আছে যেগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, তাই মনোযোগ সহকারে এক্সপ্লেনটি দেখতে হবে। তো বাড়াবাড়ি আর না করে চলো শুরু করি আজকের মুভি তুমবাদ। মুভির শুরুতে এক সুন্দরী রমণী যার গায়ে লাল রঙের কাপড় ছিল তাকে আমরা দেখতে পাই। সেদিন বৃষ্টি হচ্ছিল। এই মহিলা, যার নাম মালসী, সে দৌড়ে একটি বাড়ির সামনে আসে, আর এই বাড়িটি হলো এক জমিদার বাড়ি। ও হ্যাঁ, তোমাদেরকে একটি ইতিহাস বলতে হবে এই মুভিটির, যেটা না বলে গল্পের মধ্যে ঢোকা যাবে না। ইতিহাসটি এই মুভিটির সাথে রিলেটেড। তো সেটা হলো, ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় দেবী 16 কোটি দেবতাকে গর্ভে ধারণ করেছিল, যার মধ্যে দেবীর প্রথম যে সন্তান, যার নাম হস্তর, সে ছিল প্রচণ্ড লেভেলের লোভী। কিন্তু দেবী এই হস্তরকেই সবচেয়ে বেশি ভালোবাসত। দেবী অনেক ধন দৌলতের মালিক, তার কাছে ছিল অনেক সোনার কয়েন, কিন্তু হস্তর তার মায়ের দেবীর সমস্ত ধন দৌলত চুরি করে নেয়। স্বাভাবিকভাবেই তার যে বাকি সন্তানরা ছিল তারা এই চুরি করার জন্য হস্তরকে মারতে চায়, কিন্তু দেবী যেহেতু এই হস্তরকে বেশি ভালোবাসত, তাই সে হস্তরকে বাঁচানোর জন্য তার গর্ভেই আবার ধারণ করে রাখে হস্তরকে, মানে গর্ভের মধ্যেই আবার লুকিয়ে রাখে। কিন্তু শর্ত ছিল, সকল দেবতার পূজা করা গেলেও কেউ কখনো হস্তরের পূজা করতে পারবে না। এটাই হলো তার জন্য অপমানমূলক শাস্তি। কিন্তু দেখা যায় বহু যুগ পরে মানুষ সেই হস্তরের পুজো শুরু করলো, এটা ভেবে যে হস্তরের পুজো করলে হয়তো তাদের ধন দৌলতের উন্নতি হবে। কিন্তু কি হবে সেটাই এখন দেখার পালা। এরপর আসি মূল পর্বে। মালসী সে ওই জমিদার বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে। এখানে দেখতে পাই জমিদার মশাইকে। এই লোকটার বয়স হলেও চাহিদা কিন্তু কম ছিল না। সে এই মহিলাকে দিয়ে তার যৌন বাসনা মেটাতো, বোঝো ব্যাপার। মালসী জমিদার মশাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই কয়েনটা আমি কবে পাবো? ক্লিয়ার করে দিই, ওই কয়েনটা বলতে এই জমিদার মশাই সেই হস্তরের পুজো করত, আর হস্তরের মূর্তির ওপর ছিল একটি সোনার কয়েন। মালসী সেই কয়েনটির কথাই বলছিল। কথা ছিল, যদি মালসী জমিদার মশাইকে এইভাবে প্রতিদিন খুশি করাতে পারে তাহলে সে ওই কয়েনটি মালসীকে দিয়ে দেবে। তো জমিদার মশাই তাকে বলে, পাবি পাবি, শীঘ্রই পাবি। মালসী বলে, জমিদার মশাই আমি এখন বাড়ি যাই, নয়তো বুড়ি জেগে যাবে। এখানে বুড়ি বলতে কাকে বোঝাচ্ছে তা একটু পরেই তোমরা বুঝতে পারবে। এরপর মালসীর দুই ছেলেকে দেখতে পাই। একজনের নাম হলো বিনায়ক রায় এবং আরেকজনের নাম হলো সদাশিব। তারা দুই ভাই বাড়িতে ফিরে এসে দেখে তাদের মা এখনো বাড়িতে ফিরেনি। তাদের মা গিয়েছে জমিদার বাড়িতে। সদাশিব ভিনায়ককে বলে, মা তো এখনো ফেরেনি, তাছাড়া বুড়িকে তো খেতে দিতে হবে, না হলে বুড়ি জেগে যাবে। তাই ভিনায়ক বলে, তালাটি ভেঙে ফেল আর রান্না করতে হবে, চল। এটা বলে তারা দুই ভাই দরজার তালাটি ভেঙে ফেলে আর রান্না করতে শুরু করে। তারা দুইজন কিন্তু বুড়িকে কখনো দেখেনি, কিন্তু জানে সেই বুড়ি এই বাড়িতে ওই পেছনের ঘরটাতে থাকে। ভাত রান্না করে যখন তারা দুই ভাই আস্তে আস্তে সেই ঘরের দিকে যেতে থাকে, ঠিক তখনই মালসী চলে আসে আর তাদের দুজনকে বকা দিতে থাকে। বলে, তোদের না কতবার বলেছি সেই ঘরের দিকে যাবি না। এই বলে মালসী সে নিজেই চলে যায় বুড়িকে খাবার দিতে। এরপর মালসী তাদের জন্য রান্না বসায় উনুনে। তখন ভিনায়ক তার মাকে বলে, মা ওই বুড়ো হারামিটা কি তোমাকে সেই কয়েনটি দিল? তার মা রেগে যায় আর বলে, ওটা তোর বাবা হয়, বাবা সম্পর্কে এইভাবে বলতে তোর লজ্জা লাগে না? আর এখানে বোঝা যায় সেই জমিদার হলো এই ছেলে দুটোর বাবা, অর্থাৎ মালসী হলো সেই জমিদার মশাইয়ের অবৈধ স্ত্রী। তো কথাবার্তার মধ্যে হঠাৎই বুড়ির ঘর থেকে আওয়াজ আসতে থাকে। বুড়ি বলে, তোরা আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমি চলে যাব। তখন মালসী বলে, বুড়ি ঘুমিয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। ঠিক এই কথা শুনে বুড়ি ঘুমিয়ে পড়ে। এরপরের দিন জমিদার মারা যায়,
আর তার দাফন কাজ সম্পূর্ণ করে মালসী বাসায় আসে। এসে তার ছেলেদেরকে বলে, তোরা আজই তোদের জামা কাপড়গুলো গুছিয়ে রাখবি, আমরা কালই তুম্বার থেকে চলে যাব। তার ছেলে বলে, মা ওই বুড়ির কি হবে, তার তো দেখাশোনা করার দায়িত্ব আমাদের ছিল। মালসী বলে, বাদ দে, জমিদার যেহেতু নেই তাই তার দায়িত্ব আমাদের নেই। এখানে কথাবার্তাতে বোঝা যায় সেই বুড়ি হলো জমিদার মশাইয়ের ঠাকুমা অর্থাৎ দাদি। এখন কথা হলো, জমিদার মশাইয়েরই তো কত বয়স, তার ঠাকুমা কিভাবে এতদিন বেঁচে আছে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটার উত্তরও তোমরা পেয়ে যাবে, আর ঠাকুমাকেও দেখতে পাবে, ভয় পেও না কিন্তু। তো পরের দিন দুই ভাই বাড়ির বাইরে বসেছিল। ভিনায়ক ছিল নিচে আর সাদাশিব ছিল ওপরে একটি গাছে বসেছিল। সাদাশিব তার ভাইয়ের সাথে কথা বলছিল। হঠাৎই সাদাশিব ওপর থেকে নিচে দেওয়ালের ওপারে পড়ে যায়। এটা দেখে ভিনায়ক দৌড়ে যায় আর সে দেখে সাদাশিবের মাথা ফেটে গিয়েছে। সে তার মাকে ডাকতে যায় আর মা এসে দেখে সাদাশিবের অবস্থা খারাপ, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর এই কারণে সে গরুর গাড়িতে করে সাদাশিবকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় বুড়িকে খেতে দিতে হবে, এটা তার খাওয়ার সময়। এখন মালসী যাওয়ার সময় ভিনায়ককে বলে যায় সে যেন আজকে বুড়িকে খাবারটা দিয়ে দেয়, আর বলে যদি বুড়ি বাড়াবাড়ি করে তাহলে বলবি বুড়ি ঘুমিয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। আর তার মা তার ভাইকে নিয়ে চলে যায় ডাক্তারখানায়। ভিনায়ক ঘরে চলে আসে, সে এখন একদম একা। তো বুড়ির জন্য যখন সে খাবার বানাতে যাবে ঠিক তখনই বুড়ির আওয়াজ শোনা যায়। বুড়ি বলে, কিরে আমাকে খাবার দিবি না? দে না আমাকে খেতে, আমি খাই, আমার যে বড্ড খিদে পেয়েছে। এইভাবে বুড়ি ভিনায়ককে বলতে থাকে। ভিনায়কের লোভ একটু একটু ছিল, তাই বুড়ি তাকে বলে, কিরে নিবি নাকি সোনার কয়েন? আমার কাছে আছে সোনার খাজানা, যদি তুই এই দরজাটা খুলে দিস তাহলে আমি তোকে সেই খাজানাটা দিয়ে দেব। ভিনায়ক তখন দরজা খুলতে গিয়েও ভয়ে সে দরজাটি খুলে না। তখন বুড়ি বলে, কিরে তোর খাজানা কি লাগবে না? একবার খুলেই দে না, দেখ না পাস কিনা খাজানা। ভিনায়ক লোভে পড়ে যায় আর সে সত্যি সত্যি দরজাটি খুলে দেয়। আর এবার আমরা দেখতে পাই সেই বুড়িটিকে, যার আকৃতি ছিল ভয়াবহ, দেখতে এক পিশাচের থেকে কম কিছু ছিল না। বুড়ি বলে, আমার খিদে পেয়েছে, আয় না তোকে আজকে খাই। এইটা শুনে ভিনায়ক দৌড়ে চলে আসে রান্নাঘরে। সেখানে সে বুড়ির জন্য রান্না বসায়। সে ভাবে হয়তো খাবার পেলেই সে শান্ত হবে, কিন্তু সে ভুল করে সেই গেটটি বন্ধ করতে। ভিনায়ক ভুলে যায় তার মায়ের কথা, যে তার মা বলেছিল এটা বলতে যে বুড়ি ঘুমিয়ে পড়ো নয়তো হস্তর চলে আসবে। ভিনায়কের এই কথাটা ঠিকভাবে মনে আসছিল না। সে বারবার বলার চেষ্টা করে কিন্তু সেটা ভুল হয়। তখনই সেখানে আগমন ঘটে বুড়ির। বুড়ি তখন তার গালের মধ্যে থেকে একটি খুঁজ বের করে সেটা দিয়ে ভিনায়ককে মারতে যাবে। ঠিক তখনই ভিনায়কের তার মায়ের কথা মনে পড়ে যায় আর সে বলে, বুড়ি ঘুমিয়ে পড়ো নয়তো হস্তর চলে আসবে। ঠিক তখনই সে ঘুমিয়ে পড়ে। এরপর মালসী চলে আসে আর ভিনায়কের থেকে সব ঘটনা শুনতে পায়। ভিনায়ক বলে, সাদাশিব কোথায়? মালসী বলে, সে আর নেই, সাদাশিব মারা গিয়েছে। এইটা শুনে দুইজনেই কান্না করতে শুরু করে। সেদিন রাতে তারা গরুর গাড়িতে করে রওনা হয়ে যায়। তারা আর এই তুম্বাদে থাকবে না। যাওয়ার সময় ভিনায়ক আবার বলে, মা ওই সোনার কয়েনটি কি পেলে? মালসী তার ছেলের এত লোভ দেখে সে খুব রেগে যায় আর বলে, এই নে তোর সেই সোনার কয়েন, আর কখনো সোনার কয়েন করবি না, আর কখনো তুম্বাদে ফিরে আসবি না। আর এই বলে তারা গরুর গাড়িতে করে রওনা হয়ে যায় তাদের অন্য এক বাড়িতে। আর এই কয়েনটি মালসী চুরি করেছে জমিদার বাড়ি থেকে জমিদার মারা যাওয়ার পর। এটা পেয়ে ভিনায়ক তো মহা খুশি। এরপর 15 বছর কেটে যায়। ভিনায়ক এখন বড় হয়ে গিয়েছে এবং তার মাও এখন আর বেঁচে নেই। তার মা বলেছিল, ভিনায়ক তুই কখনো তুম্বাদে যাবি না, কিন্তু লোভ কখনো এই ভিনায়কের পিছু ছাড়ে না। সে তার মায়ের কথার অবাধ্য হয়ে চলে আসে তাদের সেই বাড়িতে, যেই বাড়িতে তার বাবার ঠাকুমা থাকতো। ভিনায়ক দেখে বাড়িটিতে এখন জঙ্গল হয়ে গিয়েছে, লতাপাতাতে একদম পরিপূর্ণ। ভিনায়ক তার বাবার ঠাকুমাকে খুঁজতে থাকে, কিন্তু একটি জায়গায় সে ওই বুড়ির হাড় দেখতে পায়, যেটা ধূপ ধূপ করছিল। অর্থাৎ এতদিন সেই বুড়ির থেকে তার হাড়টি আলাদা হয়ে গিয়েছে। একটু ভেতরে যেয়ে ভিনায়ক তার বাবার ঠাকুমাকে দেখতে পায়। ভিনায়ক বলে, ওগো বুড়ি শুনছো, আমি ফিরে এসেছি গো। বুড়ি বলে, খোকা আমার অনেক খিদে পেয়েছে, আমি বাঁচতে চাই না, আমাকে আগুন দিয়ে মেরে ফেল, তবেই আমি মুক্ত হতে পারবো। এইভাবে আর বেঁচে থাকার ইচ্ছা আমার নেই। এতদিনে বুড়ি একটি গাছের শিকড়ে আটকে যায়, তাই সে সেখান থেকে উঠতে পারে না।
এখন ভিনায়ক বলে, বুড়ি তুমি কি আমাকে খাজানার সন্ধান দিতে পারবে? আমি তোমাকে খাজানার ভাগ দেব। বুড়ি বলে, আমার খাজানার দরকার নেই, আমিও তোর মতোই লোভে পড়েছিলাম, আর এই কারণেই আমার আজকে এই অবস্থা, তুইও মরবি। কিন্তু ভিনায়কের লোভ এতটাই বেড়েছিল যে মৃত্যুকেও সে কোনো পরোয়া করে না। তো বুড়ি বলে, জমিদার বাড়িতে একটি জায়গায় কুয়া আছে, আর সেখানেই রয়েছে খাজানা। তবে বুড়ি সেখানে তাকে বিস্তারিত কিছু বল না, শুধু এতটুকুই বলে। এরপর ভিনায়ক চলে আসে সেই জমিদার বাড়িতে। সেখানে সে খুঁজতে থাকে কুয়োটা আসলে কোথায় আছে, কিন্তু কুয়ো পেলে তো হবে না, খাজানা কিভাবে পাওয়া যাবে সেই তদন্ত শুরু করে সেই জমিদার বাড়িতেই। সেখানেই তার কিছু মাস কেটে যায়। অতঃপর একদিন সে ওই কুয়োটা খুঁজে পায় যেখানে সেই খাজানাটি ছিল। আর এরপরেই ভিনায়ক তার বাবার ঠাকুমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কারণ সে তার থেকে এই জিনিসটাই চেয়েছিল। এরপর সে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না, এমনকি তার বউ পর্যন্ত তাকে চিনতে পারে না। সবাই চোর ভেবে তাকে ধরতেই যায়, কিন্তু তখনই তার বউ তাকে চিনতে পারে। তারপর সে চলে যায় এক লোকের কাছে যেই এই গ্রামে বাস করত, আর তার অনেক টাকা পয়সা ছিল। এর নাম হলো রাজবীর। ভিনায়ক তার থেকে 30 টাকা ধার নিয়েছিল। তখনকার সময়ে 30 টাকা হলো অনেক টাকা। সেই টাকা রাজবীরকে দিতে চাইলে সে বলে, 30 টাকা সে তো তুই কবে নিয়েছিলি, এখন সেটা আমাকে দিতে হলে সুদ সমেত সেটা দিতে হবে, তাছাড়া আমি নিব না। তখন ভিনায়ক উপায় না পেয়ে সেই কয়েন যেটা তার মা দিয়েছিল সেই কয়েনটা রাজবীরকে দেয়, আর বলে এটা কিনে নেওয়ার জন্য। রাজবীর বলে, কিরে এত দামি কয়েন কোথায় পেলি? ভিনায়ক বলে, সেটা আমার বাবার সম্পত্তি ছিল। রাজবীর তাকে সেই মুদ্রার দাম দেয় 100 টাকা। এরপর ভিনায়ক প্রতিদিন যায় সেই কুয়োতে, আর সেখানে থেকে 2-4টা করে কয়েন নিয়ে চলে আসে, আর সেগুলো রাজবীরের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই কয়েন কোথায় থেকে আসছে, কিভাবে ভিনায়ক নিয়ে আসছে তা কেউই বলতে পারে না। রাজবীরও অবাক হয়, আর এই রহস্যটা আমরা সামনে জানতে পারবো। তো এইভাবে ভিনায়ক বড়লোক হয়ে যায়। একদিন রাজবীরের দরকার পড়ে প্রচুর টাকার, কারণ সে সময় ভারতবর্ষে চলছিল ইংরেজ শাসন। সেই সময় রাজবীরের ইংরেজদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। ইংরেজরা কিছু জমি তার কাছে বিক্রি করতে চায়, আর এই কারণেই হঠাৎ করেই তার কিছু টাকার প্রয়োজন পড়ে। তো তারও মনে ইচ্ছা জাগে যে সেও ভিনায়কের মতো করে সোনার মুদ্রা নিয়ে এসে টাকা জোগাড় করবে। কিন্তু সে জানতো ভিনায়কের থেকে এর রহস্য জানতে চাইলে হারামি কখনো তাকে বলবে না। আর এই কারণে রাজবীর ভিনায়কের স্ত্রীর কাছে যায়, আর কৌশলে তার কাছ থেকে জানার চেষ্টা করে যে ভিনায়ক এতগুলো কয়েন কিভাবে নিয়ে আসে। তার স্ত্রী বলে, আমি এসব জানি না কিভাবে নিয়ে আসে, শুধু জানি নিয়ে আসে এতটুকুই। তখন উপায় না পেয়ে রাজবীরের এক দাসী ছিল, সেই দাসীকে ভিনায়কের কাছে 850 টাকায় বিক্রি করে দেয়। আর এই দাসী ছিল খুবই সুন্দরী। আর কথায় আছে না, বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া, ঠিক তেমনই ভিনায়কেরও শখ জাগে তার বাপের যেমন যেমন শখ জেগেছিল। কিন্তু ভিনায়কের স্ত্রীকে বলা হলো যে তাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু কেমন কাজ সেটা তার স্ত্রী না বুঝলেও তুমি আমি তো বুঝতেই পারছি। তো এই রাজবীর সিদ্ধান্ত নেয় সে তুম্বাদে যাবে, কারণ সে ধারণা করে যে ভিনায়ক যেহেতু আগে তুম্বাদে থাকতো সেখানেই হয়তোবা এই খাজানার খোঁজ পাওয়া যাবে। আর এই কাজের জন্য সেই দাসীকে রাজবীর 50 টাকা দেয়, যাতে করে ভিনায়ককে কয়েকদিন বাড়িতে ভুলিয়ে ভালিয়ে আটকে রাখে। কিন্তু সেই দাসী আবার ভিনায়ককে বলে, যদি আপনি আমাকে 50 টাকা দেন তাহলে আমি আপনাকে কিছু ইনফরমেশন দেব। ভিনায়ক তাকে আরও 50 টাকা দেয়। আর সেই দাসী ভিনায়ককে বলে, রাজবীর আমাকে 50 টাকা দিয়েছে যাতে করে আমি আপনাকে কয়েকদিন বাড়িতে আটকে রাখি। এরপর রাজবীর চলে যায় সেই জমিদার বাড়িতে, আর সেখানে সে এদিক ওদিক খাজানা খুঁজতে থাকে। তবে রাজবীর আসার আগেই সেখানে ভিনায়ক চলে আসে, আর তাকে দেখে রাজবীর লুকিয়ে তাকে দেখার চেষ্টা করে। সে দেখে ভিনায়ক একটি কুয়োতে নামছে, আর কিছুক্ষণ পর সে ওই কুয়ো থেকে উঠে এসে কিছু কয়েন বের করে, আর এইটা রাজবীর লুকিয়ে দেখে নেয়। আর সে ভাবে যে ও আচ্ছা এই ব্যাপার, তাহলে এই কুয়োতেই রহস্য লুকিয়ে রয়েছে। আর এরপরেই ভিনায়ক চলে গেলে রাজবীর সেই কুয়োতে নেমে পড়ে। সে নিচে নেমে দেখতে পায় লাল বর্ণের কিছু। তার মনে হতে থাকে জীবন্ত কিছুর মুখের মধ্যে নেমে পড়ছে। তার মনে হয় কোনো একটি হার্ট ধূপ 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 করছে। সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু এই বেটাও যেহেতু লোভে পড়েছে তাই ভয় কাটিয়ে সে আরও নিচে নেমে পড়ে। নেমে সে একটি জায়গায় একটি বাটি দেখতে পায়। সেটা খুলতেই দেখা যায় সেখানে একটি আটার তৈরি পুতুল রাখা রয়েছে।
সে ওই পুতুলটি হাতে নিতেই সেখানে কোনো এক প্রাণী চলে আসে। সে রাজবীরকে কামড় দিয়ে দেয়, আর তার অবস্থাও হয়ে যায় ভিনায়কের বাবার ঠাকুমার মতো। একটু পর ভিনায়ক দড়ি বেয়ে সেখানে নেমে আসে, আর বোঝা যায় রাজবীরকে ইচ্ছা করেই সে এই কুয়োর মধ্যে নামিয়েছে, লোভ দেখিয়ে। কারণ সে চাইছিল না যে রাজবীর বেঁচে থাকুক, কারণ সে যদি এই খাজানার সন্ধান পেয়ে যায় তাহলে তাকেও ভাগ দিতে হবে। ভিনায়ক জানতো রাজবীর ঠিকমতো কাজ করতে না পারলে সেও মারা পড়বে। এই কারণে ভিনায়কের এটা ছিল একটি প্ল্যান। তো ভিনায়ক রাজবীরের কাছে যায়। শোনা যায় রাজবীর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর এখানেই বুঝতে পারি জমিদারের ঠাকুমা তার অবস্থাও এই রকম ভাবেই হয়েছিল। ভিনায়ক বলে, রাজবীর ঘুমিয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। এটা শুনে সেও সেই ঠাকুমার মতো ঘুমিয়ে পড়ে। এরপর ভিনায়ক একটি জায়গায় তার চারিপাশে আটা দিয়ে গোল করে একটি দাগ দেয় এবং সে একটি আটার পুতুল বের করে, আর ঠিক তখনই হস্তর চলে আসে। আর এই প্রথমবার আমরা হস্তরকে দেখতে পাই। তার চেহারা ছিল শয়তানের রূপ, এমনকি সে যদি কাউকে স্পর্শ করে তাহলে সে মারা যায়, আর বেঁচে থাকে তার আত্মা। আর এই কারণে জমিদারের মতো এক লোকের ঠাকুমা বেঁচে ছিল এত বছর ধরে, অর্থাৎ ততদিন ধরে তার আত্মা বেঁচে ছিল। দেখা যায় হস্তর কোনোভাবেই সেই দাগের মধ্যে আসতে পারে না। এটাই হলো রহস্য। হস্তরের প্রিয় খাবার হলো সেই আটার তৈরি পুতুল, আর এই আটার পুতুল যখন হাতে নেওয়া হয় তখনই হস্তর চলে আসে। আর এই কারণে রাজবীর যখনই পুতুলটি হাতে নিয়েছিল তখনই এই হস্তর এসে তাকে কামড় দিয়ে দেয়, আর তার এই অবস্থা করে ফেলে। হস্তর তখন সেই পুতুলটি খাওয়ার জন্য ছটপট করতে থাকে। তাই কিছু না পাওয়ায় হস্তর সেই রাজবীরের কাছে যায়, আর রাজবীরের একটি হাত উপড়ে নিয়ে চলে আসে খাওয়ার জন্য। তখন ভিনায়ক বলে, হস্তর ওটা ছাড়, এটা নে, তোর প্রিয় খাবার। তো যখনই হস্তর সেই পুতুলটি খাচ্ছিল তখন ভিনায়ক হস্তরের পেছন থেকে একটি জিনিস টান দেয়, আর তখনই দেখা যায় সেখান থেকে অনেক সোনার কয়েন বের হয়ে আসে। ভিনায়ক যতটা পরে সেই কয়েন কুড়িয়ে নেয়, কারণ হস্তর যতক্ষণ সেই পুতুলটি খেতে থাকবে ততক্ষণ তার কোনো হুঁশ থাকবে না, আর ততক্ষণ সময়ের মধ্যে সে যতটা পারবে সোনার কয়েন কুড়িয়ে নিবে। হস্তরের খাওয়া শেষ হলে কিন্তু হস্তর আর ছেড়ে কথা বলবে না। এরপর ভিনায়ক দড়ি বেয়ে উপরে উঠতে আসতে থাকলে সে শুনতে পায় রাজবীরের চিৎকার। ভিনায়ক তখন আবার নিচে এসে তার হাতে থাকা হারিকেন রাজবীরের ওপর ফেলে দেয়, আর সে সেখানেই আগুনে পুড়ে মারা যায়। এটা করলো কারণ ভিনায়ক চায় না তার বাবা ঠাকুমার মতো সেও বেশি দিন বেঁচে থাকুক, তাই সে তাকেও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর সাল 1947। ভারতবর্ষ তখন স্বাধীন হয়ে গিয়েছে। ততদিনে ভিনায়কের বয়সও বেড়েছে। সে এখন খুব ভালোভাবে দড়ি দিয়ে ওঠানামা করতে পারে না, সে বাড়িতেই চেষ্টা করে। ততদিনে তার ছেলেও বড় হয়ে যায়। ভিনায়ক তখন তার ছেলেকেই সেই দড়ি দিয়ে ওঠানামা করার একটি প্র্যাকটিস করায়, কারণ সে এখন সিদ্ধান্ত নিয়েছে তার ছেলেকে দিয়েই সে ওই কাজ করাবে। তাই হস্তরকে কিভাবে খাওয়াতে হবে, কিভাবে কয়েনগুলো নিতে হবে, সব কিছুই ভিনায়ক তার ছেলেকে শিখিয়ে দেয়। এরপর একদিন ভিনায়ক তার ছেলেকে বলে, আজকে থেকে তোর ট্রেনিং শেষ হলো, এখন আমরা সেখানে যাব প্র্যাকটিক্যালি করার জন্য। এই বলে বাপ বেটা রওনা হয়ে যায়। একইভাবে জমিদার বাড়ির মধ্যে ঢুকে সেই কুয়ো দিয়ে নিচে নেমে পড়ে। এরপর সব আগের মতোই দাগ দেয়, সব কিছু করে, আর ভিনায়ক তার ছেলেকে সবকিছু বুঝিয়ে দেয়। সবকিছু বোঝানোর পর ভিনায়ক বলে, চল এবার বাড়িতে চল, আজকে যেহেতু তোর প্রথম দিন তাই আজকে মুদ্রা নেওয়ার প্রয়োজন নেই, তাছাড়া হস্তরের জন্য খাবার আজকে আমি নিয়ে আসিনি। তখন সেই ছেলে বলে, বাবা আমি কিন্তু একটি পুতুল নিয়ে এসেছি। এই বলেই সে ওই পুতুলটি বের করে ফেলে, আর সাথে সাথে সেখানে হস্তর চলে আসে। কিন্তু এরা তো দাগের মধ্যেই ছিল না, এই কারণে হস্তর ভিনায়কের ছেলের দিকে তেড়ে আসে। ভিনায়ক তখন কোনোভাবে তার ছেলেকে দাগের মধ্যে নিয়ে আসে আর বলে, চল এখান থেকে পালা, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। কিন্তু ভিনায়ক জানে না তার ছেলে তার থেকেও বড় হারামি। ভিনায়ক দড়ি বেয়ে ওপরে উঠে গেলে তার ছেলে তখন পুতুলটি হস্তরকে খেতে দেয়। সেভাবে এসেই যখন পড়েছি তখন খালি হাতে ফিরে গেলে সেটা তো লস প্রজেক্ট হয়ে যাবে। তাই সে কি করে, সে ওইভাবে পেছনের অংশ বের করে সেখান থেকে কয়েন বের করে নিয়ে আসে, আর হস্তর পুতুলটি খেতে খেতে কিছু কয়েন সে কুড়িয়ে নেয়। কিন্তু হস্তরের খাওয়া শেষ হওয়ার পরেও ছেলেটি বের হয়ে আসতে পারে না। হস্তর সে ছেলেটির পিছু নিতে থাকে, কিন্তু অবশেষে কোনো মতে সে এবারের মতো বের হয়ে আসতে পারে।
এরপর ভিনায়কের ছেলে তাকে কিছু কয়েন দেয়, বলে বাবা এই নাও কিছু কয়েন আমি নিয়ে এসেছি। এটা শুনে সে খুবই রেগে যায়। সে বলে তোকে কে বলেছিল পুতুলটি নিয়ে আসতে, আর এই বয়সে তোর এত লোভ কিভাবে হলো? এত লোভ করা কিন্তু ভালো না। কিন্তু মনে আছে ভিনায়কেরও তার ছেলের মতো ছোটবেলাতেই লোভ ছিল। এরপর দেখা যায় বাড়িতে এসে ভিনায়কের ছেলে তার থেকেও বড় বয়সী এক মেয়েকে দেখে তারও সেই রকম ইচ্ছা হতে থাকে, যে রকম ইচ্ছা ভিনায়কের হয়েছিল এবং তার বাবার হয়েছিল। তার ছেলেও এই বয়সে আনন্দ ফুর্তি শুরু করে দেয়। মানে হলো ভিনায়কের ছেলে ভিনায়কের থেকেও এক ধাপ এগিয়ে। তো ভিনায়কের ছেলে ভিনায়ককে বলে, বাবা আমরা একটি পুতুল নিয়ে যাই, তাই অল্প সংখ্যক কয়েন আমরা নিয়ে আসতে পারি। যদি আমরা অনেকগুলো পুতুল বানাই আর সেগুলো হস্তরকে খেতে দেই, তাহলে হস্তরের খেতেও সময় লাগবে, আর আমরা সবগুলো কয়েন নিয়ে আসতে পারবো। তার বাবা ভেবে দেখলো, হ্যাঁ ঠিক তো তাই, এটা তো সে আগে কখনো ভেবে দেখেনি। তাই সিদ্ধান্ত নিল তারা অনেকগুলো পুতুল নিয়ে যাবে, আর এই কারণে তারা বাপ বেটা মিলে পুতুল বানাতে শুরু করে, আর সেইগুলো নিয়ে চলে যায় তুম্বাদে। এরপর সেখানে দাগ কাটে এবং পুতুলগুলো এক এক করে বের করতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে অনেকগুলো হস্তর চলে আসে। এটা দেখে তো বাপ বেটা খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো হস্তর একটা, কিন্তু পুতুলের সাথে সাথে যে হস্তরের সংখ্যাও বেড়ে যাবে তা তাদের জানা ছিল না। তবে যতক্ষণ তারা এই গোলটার মধ্যে থাকবে ততক্ষণ তাদের কিছুই হবে না, কিন্তু কতক্ষণ বাই তারা এখানে থাকবে। তাই ভিনায়ক সিদ্ধান্ত নেয় যে সে আগে বাইরে যাবে, কারণ উপরেও সে একটি দাগ কেটে রেখেছিল কুয়োর মুখে, সেগুলোকে বাইরে নিয়ে গেলেই ধ্বংস হয়ে যাবে। এই কারণে ভিনায়ক তার শরীরে সবগুলো পুতুল বেঁধে নিয়ে উপরে উঠতে থাকে। স্বাভাবিকভাবেই সকল হস্তরগুলো ভিনায়ককে ধরতে চায়, আর ভিনায়ক উপরে ওঠার সাথে সাথেই হস্তরগুলো উপরে উঠতে থাকে। কিন্তু কিছু হস্তর পড়ে গিয়ে যখনই সেই দাগের উপর পড়ে তখনই হস্তরগুলো এক এক করে ধ্বংস হয়ে যায়। এরপর ভিনায়কের ছেলে যখন উপরে আসে তখন সে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার বাবাও সেই রকম হয়ে গিয়েছে যে রকম সেই ঠাকুমা হয়ে গিয়েছিল, সেই রকম হয়ে গিয়েছে যে রকম রাজবীর হয়ে গিয়েছিল। এটার কারণ হলো ভিনায়ক যখন উপরে উঠেছিল তখন কিছু হস্তর তার শরীরে স্পর্শ করে ফেলে, আর সেও আত্মা হয়ে যায়। ভিনায়ক তার ছেলেকে বলে, কি রে খোকা, নিবি নাকি খাজানা? এই নে খাজানা, এখানে আছে খাজানা। তার ছেলে বুঝে যায় তার বাবা মারা গিয়েছে, আর এটা হলো তার বাবার আত্মা। এই কারণে সে বলে, বাবা ঘুমিয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। এইটা বলে তার বাবাও ঘুমিয়ে পড়ে, আর তার ছেলে তাকে পুড়িয়ে দেয়, দিয়ে তার আত্মাকে মুক্ত করে দেয়। এরপর তার ছেলে বাড়ির দিকে ফিরতে শুরু করে, আর এখানেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। আমি আশা রাখি এই মুভির সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে গিয়েছো। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।